নমস্কার ও আদাব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আটোয়ারি অনলাইন ক্লাসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি বসন্ত বর্মন, রিসার্চ টিচার, বরোদা আদর্শ উচ্চ বিদ্যালয়, আটোয়ারি, পঞ্চগড়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। এই অধ্যায় পরমাণু গঠন। এই অধ্যায়ে গত ক্লাসে আমরা পরমাণু ধারণা ও গঠন, কিভাবে পরমাণু সৃষ্টি হয় এবং পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পরমাণু গঠন অধ্যায়ের এইগুলো পাঠ নিয়ে আলোচনা করব। এগুলো পাঠ কি? যে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে, ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম, আইসোটোপ এবং এর ব্যবহার, এগুলো পাঠ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। যে পরমাণু, গত ক্লাসে আমরা জানছিলাম যে পরমাণুর মধ্যে কি কি থাকে। এখানে প্রোটন আর নিউট্রন থাকে, তাই না? তাহলে এই চারপাশে কি থাকে? ইলেকট্রন থাকবে। তাহলে পরমাণুতে এখানে কি থাকে? প্রোটন এবং নিউট্রন, এবং চারদিকে কি থাকবে? কি থাকবে? এটা বলে নিউক্লিয়াস। এটাকে কি বলে? ইলেকট্রন। গত ক্লাসে আমরা পড়ছিলাম যে পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন থাকে, ইলেকট্রন এবং প্রোটন এবং নিউট্রন থাকে, এবং এই নিউক্লিয়াসের চারদিকে, এর নাম হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারদিকে কি ঘুরবে? ইলেকট্রন ঘুরবে। এখন ইলেকট্রন কিভাবে ঘুরবে? তাদের কি সুনির্দিষ্ট পদ আছে যে কোন পথে কয়টি করে ইলেকট্রন ঘুরবে? তাহলে আমরা আজকে এটা জানবো যে কিভাবে ইলেকট্রন পরমাণুর মধ্যে থাকে। ঠিক আছে? তাহলে আজকে আমরা প্রথমে যে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে, তাহলে এই 2n² একটি সূত্র, এই সূত্রের সাহায্যে আমরা কোন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন থাকবে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে n এর মান 1 2 3 4, এই n এর মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে কি হবে? 2 × 1, তাহলে কত হবে? 2 × 1 = 2। তারপরে যদি 2 বসাই, এখন 2 তাহলে 2 × 4 = কত হবে? 8। তারপর যদি আমরা 3 বসাই, 2 × 3 তাহলে কত হবে? 9 = 18। তাহলে আবার 2 × যদি 4 বসাই কত হবে? 2 × 4 + 16 = 32। তাহলে আমরা কি পাইলাম? যে n এর মান যদি 1 বসাই তাহলে কত পাইলাম? 2 পাইলাম। n এর মান যদি 2 বসাই তাহলে পাইলাম 8। তারপর n এর মান যদি 3 বসাই তাহলে পাইলাম 18। n এর মান যদি 4 বসাই তাহলে পাইলাম আমরা 32। যে ইলেকট্রন যে 2 8 18 32 পাইলাম, এগুলো কি জিনিস? এবং তাহলে কি এগুলো হচ্ছে কি যে আমরা একটি পরমাণুর মধ্যে ইলেকট্রন কিভাবে থাকে সেটা আমরা জানি। যে প্রোটন, এটা হচ্ছে নিউট্রন, এটা কি? প্রোটন এবং নিউট্রন, তাই না? এগুলো হচ্ছে কি? এগুলোর নাম হচ্ছে কক্ষপথ। কি নাম? কক্ষপথ। তাহলে এটার নাম কি? নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াস। তারপরে এখানে যে আমরা পাইলাম, এটার নাম হচ্ছে কক্ষপথ বলা হয়। এটাকে কি বলা হয়? তাহলে মাঝখানে থাকে নিউক্লিয়াস এবং কক্ষপথ আকারে চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরবে। তাহলে এটার নাম হচ্ছে প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথ বা কি বলা যায়? শক্তি স্তর। শক্তি স্তর। তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তাহলে তৃতীয় কক্ষপথ। ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে, প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম কক্ষপথ বা শক্তি স্তর বলা হয়। দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় শক্তি স্তর, তারপর তৃতীয় শক্তি স্তর, তারপরে এটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর কক্ষপথ বা
শক্তি স্তর। আশা করি সবাই বুঝতে পারছো যে এখানে আমরা এই সমীকরণ, তাই না, A2 সমীকরণ, এই সূত্র, একটি সূত্র সাহায্যে আমরা পাইলাম যে প্রথমে আছে 2, তারপর আছে 8, তারপর আছে 18, তারপর আছে 32। তাহলে এখানে আমরা জানি ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে। আচ্ছা, এই যে প্রথমে 2 আছে, তাহলে প্রথম কক্ষপথে কয়টি বসবে? 2টি বসবে। তাহলে নির্ধারিত যে প্রথম কক্ষপথে 2টি, বেশিও না আবার কমও না। তাহলে প্রথম কক্ষপথে কয়টি বসবে? প্রথম কক্ষপথ বা শক্তি স্তর কয়টি? 2টি। তাহলে দ্বিতীয় শক্তি স্তর কক্ষপথ বা শক্তি স্তরে কয়টি? 8টি। তৃতীয় কক্ষপথ বা শক্তি স্তর কয়টি? 18টি। তারপরে চতুর্থ কক্ষপথ, তাহলে কয়টি? 32টি। তাহলে কি জানলাম আমরা? প্রথম কক্ষপথে কয়টি বসবে? 2টি বসবে। দ্বিতীয় কক্ষপথে কয়টি বসবে? 8টি বসবে। তৃতীয় কক্ষপথে 18টি। চতুর্থ কক্ষপথে 32টি বসবে। তাহলে এখানে কি থাকে? পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন প্রোটন, এবং এটাকে নিউক্লিয়াস বলা হয়। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ এবং চতুর্থ কক্ষপথ। এখানে কথা হচ্ছে সর্বপ্রথম যেটা নিম্ন শক্তি স্তর, কম শক্তি স্তরে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর ধারাবাহিকভাবে ইলেকট্রন বসতে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখন কিভাবে কোনগুলো বসাবো? তোমাদের বইয়ে যে 36 পৃষ্ঠায় একটি ছক আছে, এই ছকে অনেকগুলো মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। তোমরা অবশ্যই বই পাবা ওখানে, যে এই মৌলগুলো সম্পর্কে আমরা একটু লিখি। যে প্রথমে কি আছে? সেখানে হাইড্রোজেন। হাইড্রোজেন কত আছে? তার পারমাণবিক সংখ্যা 1। তারপর আছে হিলিয়াম 2, তারপর আছে লিথিয়াম 3, বেরিলিয়াম, বেরিলিয়াম কত আছে? 4। তারপর হচ্ছে বোরন আছে 5, তারপর হচ্ছে কার্বন 6, তারপরে নাইট্রোজেন কত আছে? 7, তারপরে অক্সিজেন 8, ফ্লোরিন 9, তারপর আছে নিয়ন, তারপর আছে 10, তাই না, নিয়ন 10। তারপর আছে সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13। তারপর আছে সিলিকন কত? 14। তা ফসফরাস আছে 15, সালফার 16, ক্লোরিন 17 এবং আর্গন আছে 18। এই কয়টি মৌলের তোমাদের বইয়ের ছকের মধ্যে আছে। এইগুলো তোমাদের বেসিক্যালি এইগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন 1, হাইড্রোজেন মানে কি? তার সংকেতটা জানতে হবে, যে এই হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম হচ্ছে 2, লিথিয়াম হচ্ছে 3, বেরিলিয়াম হচ্ছে 4, বোরন হচ্ছে 5, কার্বন হচ্ছে 6, নাইট্রোজেন 7, অক্সিজেন হচ্ছে 8। তাহলে এগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন আরেকটা জিনিস, যে তোমাকে 9 একটি মৌলের মনে করো যে দেওয়া আছে, তার পারমাণবিক সংখ্যা 9 আছে। এই 9 দেখে তোমাকে বুঝতে হবে যে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? তার 17 এবং 9, এবং তার কোন মূল? সেটা হচ্ছে ফ্লোরিন। যদি বলে যে 12, তাহলে তার মূলটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। যদি বলে যে আর্গন, তাহলে তার কি মূলটার নাম হচ্ছে আর্গন। তাহলে তোমাদের এগুলো অবশ্যই বেসিক্যালি মনে রাখতে হবে। এই মূলগুলো তোমাদের বইয়ের ছকের মধ্যে আছে। তাহলে এই মূলগুলো এখন আমাদের এই ইলেকট্রন বিন্যাস কিভাবে থাকে, মূলগুলো কিভাবে যে পরমাণু দিয়ে ইলেকট্রন আকারে থাকে, সেটা আমরা দেখব। মনে করো যে এখন কিভাবে থাকে। প্রথমে ধরে নেও যে আমরা কোনটা করব? ধরে নাও যে কার্বন করলাম। কি করব? কার্বনে কত? কার্বন হচ্ছে 6। আচ্ছা, নিয়মটা তাহলে প্রথমে কি বসবে? তাহলে এটা পরমাণুতে ইলেকট্রন পূর্ণ থাকে, তাহলে মূলটার নাম লিখলাম আমরা। তাহলে এটা হচ্ছে কি? প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তাহলে প্রথম কক্ষপথ, প্রথম তার পারমাণবিক সংখ্যা আছে 6, তার প্রথম কক্ষপথে কয়টি বসবে? এই 2টি কক্ষপথ বসলো। বুঝতে পারছো? তারপরে এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তর কয়টা বসবে? 8টি। তার যদি চলে যায় যে 2 চলে গেল, তার কয়টা থাকলো? আর 4টা থাকলো। এই 4টা আমরা বসাবো এই শক্তি স্তর 4টা, 2টা 3টা 4টা। তাহলে এই কার্বনের কি করলো? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তার প্রথম কক্ষপথে
কয়টি বসলো যে দুইটি। কেন দুইটি? যে আমরা জানছিলাম যে প্রথম কক্ষপথে কয়টি বসবে, দুইটি বসবে, দ্বিতীয় কক্ষপথে 8টি বসবে, তৃতীয় কক্ষপথে 18টি, চতুর্থ কক্ষপথে 32। তাহলে আমরা পাইলাম কার্বনে যেহেতু দুইটা বসাইলাম, তাই না? বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে কি প্রথম কক্ষপথ। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। বুঝতে পারছো? তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম। এখন যদি আমরা মনে করো যে ম্যাগনেসিয়াম করব, ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম। তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই ম্যাগনেসিয়ামের কত পারমাণবিক সংখ্যা? ম্যাগনেসিয়াম কত? 12। তাহলে প্রথমে কয়টি বসবে? এই যে দুইটি। তারপরে কয়টি থাকলো? দুইটি। 12টির মধ্যে দুইটি গেলে কয়টি থাকলো? 10টি। 10টি আবার দিলাম, 8টি বসবে। দ্বিতীয় কক্ষপথে কয়টি বসবে? 4, 5, 6, 7, 8। ওকে, তাহলে প্রথমে বসাইলাম আমরা দুইটি, তারপরে বসাইলাম আমরা 8টি। তাহলে কয়টি হলো? 10টি। থাকলো কয়টি? আর 12টার মধ্যে 10টি চলে গেল, থাকবে আর এই দুইটি। মনে করো যে এখন আমরা আর্গন করব, আর্গন। তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। তাহলে প্রথমে কয়টি বসবে? দুইটি। তার কত আছে? 18 আছে। তাহলে 18। দ্বিতীয় কক্ষপথে কয়টি বসবে? 8টি। 3, 4, 5, 6, 7, 8। তাহলে আর কয়টি থাকলো? 10টি হলো, আর হচ্ছে 8টি থাকবে। তাহলে এই 8, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। এইভাবে আমাদের এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করতে হবে। বুঝতে পারছো সবাই? যেমন হিলিয়ামের কয়টি? হিলিয়াম হচ্ছে এটা হচ্ছে প্রথম কক্ষপথ। হিলিয়ামের কয়টি শক্তি পারমাণবিক সংখ্যা? 2টি। তাহলে এই যে 2। বুঝতে পারছো? তাহলে সেই 2টা পূরণ হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। অবশ্যই তোমাদের এগুলা হয়তো প্রথম মনে হচ্ছে যে এগুলা কিভাবে মনে রাখবো। অবশ্যই তোমরা একটু পড়াশোনা করবা এবং মৌলগুলোর সম্পর্কে তোমাদের জানতে হবে যে সিতে হচ্ছে কি কার্বন, ওতে অক্সিজেন, এতে ফ্লোরিন। এগুলো অবশ্যই তোমরা বাসায় পড়বা এবং কিভাবে এটা মনে রাখা যায়, এই যে পারমাণবিক সংখ্যাগুলো, মৌলগুলো, অবশ্যই তোমরা বেশি বেশি করে বই পড়বা। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস জানলাম যে এভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা পড়ব যে ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম, যে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করলাম, এখন তাদের কিভাবে ইলেকট্রনগুলো থাকে পরমাণুর মধ্যে এবং তাদের যে ধর্মগুলা, এগুলা আমরা করব। আচ্ছা, প্রথমে মনে করো যে নিয়ন কত আছে? নিয়নের প্রথম শক্তি স্তরে 2টি, তারপরে দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে নিয়নে কত লিখছি আমি? নিয়ন কত? 10। তাহলে নিয়নের 2টি ইলেকট্রন প্রথমে দিলাম, তাহলে বাকি থাকলো কয়টি? আর 8টি। তাহলে 8টি আমরা বসাবো এখন। বুঝতে পারছো? তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। বুঝতে পারছো যে নিয়নের তাহলে 10টি তার পারমাণবিক সংখ্যা। তাহলে নিয়নের প্রথম শক্তি স্তরে 2টি বসাইলাম এবং দ্বিতীয় শক্তি বাকি থাকলো 8টি, এই দ্বিতীয় শক্তি স্তরে বসাইলাম। তাহলে নিয়নের ইলেকট্রন বিন্যাস হইল। আচ্ছা, তারপরে আমরা যে করব সোডিয়াম। তাহলে সোডিয়াম প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। বুঝতে পারছো? তাহলে এই প্রথম কক্ষপথে কয়টি বসবে? সোডিয়ামে কত? 11। তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে প্রথম কক্ষপথে 2টি দিলাম, তারপরে কয়টি থাকলো? আর 9টি থাকলো। তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টি বসবে? 8টি। 3, 4, 5, 6, 7, 8। তাহলে বাকি থাকলো কয়টি? আর 1টি। বুঝতে পারছো? এখন আমরা করব যে ফ্লোরিন। এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয়। ফ্লোরিন কত আছে? ফ্লোরিন হচ্ছে 9।
তাহলে ফ্লোরিন কয়টি? প্রথম শক্তি স্তরে 2টি, তাহলে বাকি থাকলো কয়টি? 7টি। 3, 4, 5, 6, 7। এখানে 3 প্রকার 3টা জিনিস দেখলাম যে আমরা ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9টি, তার প্রথম কক্ষপথে আমরা বসলাম 2টি, শেষ কক্ষপথে আছে কয়টি? 7টি। নিয়নের কক্ষপথ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 10টি, তার প্রথম কক্ষপথে 2টি এবং শেষ তারপরে দ্বিতীয় কক্ষপথে কয়টি বলল? 8টি। এবং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, প্রথম কক্ষপথে আমরা 2টি দিছি, দ্বিতীয় কক্ষপথে আমরা 8টি দিছি এবং তৃতীয় কক্ষপথে বাকি থাকলো 1টি। আমরা জানি যে পরমাণুর মধ্যে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 18টি এবং চতুর্থ কক্ষপথে 32টি বসবে। এখানে আমরা তিনটা চিত্র তিনভাবে দেখতে পাচ্ছি যে নিয়নের কিন্তু যে প্রথম কক্ষপথে পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় কক্ষপথে কিন্তু পূর্ণ হয়ে গেল, তার কিন্তু যে এখানে তার যে 8টি ইলেকট্রন পূরণ করতে হয় তার কিন্তু 8টি ইলেকট্রন পূরণ অলরেডি হয়ে গেছে। সে কি? যখন কোনো পরমাণুর মধ্যে ইলেকট্রন পূর্ণ থাকবে, যে কম বেশি থাকবে না, যে এখানে তার 8টি ইলেকট্রনে পূর্ণ আছে, তখন সেটি কি? একটি স্থিতিশীল এবং নিষ্ক্রিয়। এখানে ফ্লোরিনে দেখতে পাচ্ছি এখানে তার শেষ কক্ষপথে কয়টি আছে? 7টি আছে, কিন্তু সে 8টি পূরণ নাই, সে কিন্তু স্থিতিশীল অবস্থা নেই এবং নিষ্ক্রিয় নয়। এবং সোডিয়ামের শেষ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি তার শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে। তাহলে এখানে একটা বিষয় যে যার ইলেকট্রন পূর্ণ থাকবে সে হচ্ছে স্থিতিশীল অবস্থা এবং নিষ্ক্রিয় অবস্থায় আছে, সে ইলেকট্রন যে কাউকে আদান প্রদান করবে না। এবং ফ্লোরিনের শেষ কক্ষপথে 7টি আছে, সে 1টি ইলেকট্রন কি দরকার, তাহলে 1টি ইলেকট্রন তার যদি হয় সে স্থিতিশীল অবস্থায় থাকতে পারবে। সোডিয়ামের শেষ কক্ষপথে 1টি আছে, এর কিন্তু স্থিতিশীল অবস্থা নাই। এরা কিন্তু ইলেকট্রন আদান প্রদান মাধ্যমে স্থিতিশীল অবস্থা থাকতে চায়। তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে যেহেতু 1টি ইলেকট্রন আছে, ফ্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, যদি এই সোডিয়াম এই ইলেকট্রনটি ফ্লোরিনকে দান করে আর ফ্লোরিন যদি সেই ইলেকট্রনটি গ্রহণ করে, তাদের মধ্যে কিন্তু একটি সম্পর্ক সৃষ্টি হচ্ছে, তাই না? যেহেতু আদান প্রদান করতেছে তাদের মধ্যে একটি সম্পর্ক সৃষ্টি হচ্ছে। তাহলে সোডিয়াম সেই ইলেকট্রনটি ফ্লোরিনকে দিবে, ফ্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করবে। তাহলে সোডিয়াম, তাহলে আমরা দেখি সোডিয়ামের তাহলে শেষ কক্ষপথে সোডিয়াম প্লাস ফ্লোরিন মাইনাস উৎপন্ন করবে সোডিয়াম ফ্লোরাইড। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম প্লাস ফ্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ফ্লোরাইড উৎপন্ন করে সোডিয়াম। আচ্ছা, এখানে আরেকটু বলি, সোডিয়াম প্লাস 1টি ইলেকট্রন, তার মানে সে 1টি ইলেকট্রন কি করলো? দান করছে। ফ্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করছে, ঠিক আছে? তাহলে সোডিয়াম 1টি ইলেকট্রন দান করলো কাকে? ফ্লোরিনকে। ফ্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করলো। তাহলে সোডিয়াম এবং ফ্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ফ্লোরাইড উৎপন্ন করলো। তাহলে এখানে আমরা কি বুঝতেছি? এখানে যে প্লাস চিহ্ন আছে, এখানে যে মাইনাস চিহ্ন আছে, আমরা এই থেকে কি বুঝবো? যদি কোনো মূল 1টি পরমাণু দান করে তাহলে সে 1টি প্লাস দিব আমরা। যদি 2টি দান করে তাহলে 2টি +2 আকারে দিব, বুঝতে পারছো? তাহলে এখানে ফ্লোরিন 1টি ইলেকট্রন গ্রহণ করছে সেহেতু মাইনাস, যদি ইলেকট্রন 2টি গ্রহণ করতো তাহলে এখানে 2 হইতো। তাহলে 1টি ইলেকট্রন দান করছে সেই জন্য প্লাস, সে ফ্লোরিন 1টি গ্রহণ করছে সেহেতু সে মাইনাস। তাহলে যে দান করবে সে হবে প্লাস, যে গ্রহণ করবে সে হবে মাইনাস। তাহলে সোডিয়াম এখানে যখনই দান করবে তখন সে আয়ন অবস্থায় চলে আসবে। আয়ন বলতে এই কোনো মূলের এই প্লাস মাইনাস চিহ্ন থাকায় অবস্থায় তাদেরকে আমরা আয়ন বলবো। তাহলে যে সকল মূলে ধনাত্মক আয়ন আছে তাকে বলা হয় কি বলবো আমরা? ক্যাটায়ন। আর যদি ঋণাত্মক আধান থাকে তাহলে কি বলবো আমরা? ফ্লোরিন কি বলবো? অ্যানায়ন বলবো, বুঝতে পারছো? তাহলে যে সকল মূলে ধনাত্মক আয়ন আছে সেটাকে বলবো আমরা ক্যাটায়ন, যে সকল মূলে ঋণাত্মক আধান আছে সেটাকে বলবো অ্যানায়ন। তাহলে আমরা বুঝলাম যে ইলেকট্রন বিন্যাস
তাদের স্থিতিশীল অবস্থা থাকতে চায়, এবং যদি স্থিতিশীল অবস্থা না থাকতে চায় তাহলে সে কি ইলেকট্রন তাদের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সে স্থিতিশীল অবস্থা থাকতে পারবে। যেমন সোডিয়াম এখানে ফ্লোরিনকে দান করছে, ফ্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করছে, তাহলে সোডিয়াম ফ্লোরাইড বিক্রিয়া করে সোডিয়াম ফ্লোরাইড উৎপন্ন করলো। তাদের মধ্যে একটি আকর্ষণ সৃষ্টি হয়েছে, আকর্ষণ বলে কাজ করছে, আকর্ষণ বলের মাধ্যমে সে একটি যৌগ উৎপন্ন করছে। তাহলে এটাকে আমরা সোডিয়াম, এটা কি বলবো, ক্যাটায়ন, এবং এটাকে বলবো অ্যানায়ন। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমার একটা জিনিস, যে স্থিতিশীল যদি তার পূর্ণ থাকে ইলেকট্রন, সেই স্থিতিশীল অবস্থা, যদি পূর্ণ না থাকে ইলেকট্রন শেষ কক্ষপথে, সে পূর্ণ স্থিতিশীল অবস্থা নয়, স্থিতিশীল অবস্থা নিষ্ক্রিয় নয়। তারা কি ইলেকট্রন, মানে যাদের কম বেশ থাকবে তারা ইলেকট্রন আদান প্রদান বা ইলেকট্রন দিতে চাইবে, কেউ নেওয়ার চেষ্টা করবে। তাহলে যেমন সোডিয়াম ফ্লোরাইডের উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম। সবাই বুঝতে পারছে আশা করব, যে ইলেকট্রোমিটার এবং মৌলের ধর্ম বুঝলাম। আমরা এখন পড়ব আইসোটোপ। আইসোটোপটা কী জিনিস? আইসোটোপটা আমরা কী জিনিস এখন পড়ব। যে আইসোটোপ, যে আমরা কি জানি, পরমাণুর মধ্যে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে, তাই না? পরমাণুর মধ্যে প্রোটন প্লাস নিউট্রন থাকে, তাই না? যে এই পরমাণুর মধ্যে প্রোটন থাকে, নিউট্রন থাকে, এবং তার মধ্যে কিন্তু ভর থাকতেও পারে আবার না থাকতেও পারে। আচ্ছা, তাহলে যেমন আমরা ক্লোরিন চিন্তা করি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তার ভর সংখ্যা হচ্ছে 35। আবার ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 এবং তার পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 37। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, তাদের কিন্তু পারমাণবিক সংখ্যা একই, তাই না? এবং তাদের ভর সংখ্যা কিন্তু ডিফারেন্স, পার্থক্য। তাহলে যে সকল মৌলে আমরা এইভাবে আইসোটোপের সংখ্যা দিতে পারি, যে কোনো মৌলের একটি পরমাণুতে যদি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান থাকে কিন্তু ভর সংখ্যা পার্থক্য, তাকেই আমরা কি বলবো, আইসোটোপ বলবো। তাহলে কি বলবো, যে সকল মৌলের বা কোনো মৌলের যদি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা বিভিন্ন, তাকে আইসোটোপ বলে। আবার একটি আমরা উদাহরণ দেখতে পারি, যেমন হাইড্রোজেনের মনে করো যে একটি প্রোটন আছে, তাই না? একটি প্রোটন, তারপরে এটা প্রোটন, তারপরে এটা হচ্ছে প্রোটনের সাথে আবার একটি নিউট্রন দিলাম, আবার একটি প্রোটনের সাথে দুইটি নিউট্রন দিলাম। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটি প্রোটন আছে, এখানে প্রোটন এবং নিউট্রন আছে, এবং প্রোটন আছে এবং দুইটি নিউট্রন আছে। তাহলে এই যে তাদের মধ্যে, তাহলে এই প্রোটন, একটি প্রোটন আছে, তার এখানে প্রোটন আছে বাট নিউট্রন নাই, তাহলে তার ভর সংখ্যা কত হবে? তাহলে ভর সংখ্যা কত হচ্ছে এখানে? 1। এখানে প্রোটন এবং নিউট্রন আছে, ভর সংখ্যা কত হচ্ছে? এখানে 2। এখানে হচ্ছে, তাহলে এখানে নিউট্রন আছে 2টি এবং প্রোটন আছে 1টি, তাহলে ভর সংখ্যা হচ্ছে কত? 3। আমরা জানি যে ভর সংখ্যা A সমান P প্লাস N, এটা সূত্র আমরা জানি। তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে প্রোটন সংখ্যা আছে, নিউট্রন সংখ্যা নাই, তাহলে কি ভর সংখ্যা 1। এখানে প্রোটন সংখ্যা 1টি আছে, নিউট্রন সংখ্যা 1টি আছে, তাহলে ভর সংখ্যা 2। তাহলে প্রোটন সংখ্যা 1টি আছে, নিউট্রন সংখ্যা 2টি আছে, তাহলে ভর সংখ্যা কত হবে? 3 হবে। আচ্ছা, এই তাহলে এই যে তাদের যে ভর সংখ্যার ডিফারেন্স, বাট প্রোটন সংখ্যা কিন্তু একই, ভর সংখ্যাগুলো পার্থক্য, তাহলে এটাকে আমরা বলবো আইসোটোপ। এই হাইড্রোজেনের আইসোটোপ 3টি, প্রকৃতিতে আমরা 3টি আমরা ব্যবহার করে থাকি। তাহলে এটার নাম হচ্ছে প্রোটিয়াম। কি নাম? প্রোটিয়াম। এটা হচ্ছে ডিউটেরিয়াম। এটার নাম হচ্ছে ট্রিটিয়াম। ঠিক আছে, তাহলে আমরা এগুলো যাদের, তাহলে আইসোটোপ কি জানলাম আমরা, যে সকল মৌলের প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান বাট কিন্তু ভর সংখ্যা পার্থক্য, তাকে আমরা বলবো আইসোটোপ। বোঝা গেছে? আচ্ছা, তারপরে এখন পড়বো আমরা একটা নাম জানি যে তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ কোনগুলো? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 822 মানে 82-এর বেশি। আমরা পারমাণবিক সংখ্যা জানলাম, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82-এর বেশি সেগুলো হয় তেজস্ক্রিয় আইসোটোপ। কি হয়? তেজস্ক্রিয় আইসোটোপ। কি হয় এগুলো? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82-এর বেশি সেগুলো মৌল হয় আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ কি? বিভিন্ন
রশ্মি নির্গত করে। কোনগুলো রশ্মি? যেমন আলফা বিটা গামা রশ্মি নির্গত করে তাকে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ বলতে পারি। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ পড়লাম। এখন আইসোটোপ আমরা ব্যবহার, এর ইউজ আমরা অনেক জায়গায় ব্যবহার করতে থাকি। যেমন আইসোটোপে বিভিন্ন সবচেয়ে হচ্ছে আমাদের চিকিৎসা ক্ষেত্রে যেমন আমাদের এই আইসোটোপ ব্যবহার করে, এই রশ্মিগুলো ব্যবহার করে যে মনে করে যে কোনো রোগের মানে রোগ নির্ণয় এবং নিরাময়ে রোগ নির্ণয় করতে পারি, তারপর আমরা এটা নিরাময় করতে পারি। যেমন চিকিৎসা ক্ষেত্রে যেমন রোগ নির্ণয় এবং নিরাময় করতে পারি। তারপরে যে কোনো কোষের রক্তনালী যদি ক্ষতিগ্রস্ত হয় তা আইসোটোপের মাধ্যমে শনাক্ত করতে পারি। তারপরে কোনো মনে করো যে কোনো ক্যান্সার রোগী যদি কোষ ধ্বংস হয়ে যায় সেটা আমরা এই আইসোটোপের মাধ্যমে জানতে পারি এবং আইসোটোপের মাধ্যমে আমরা চিকিৎসাও নিতে পারি। এবং আইসোটোপ ব্যবহার করে অনেক যন্ত্রপাতি আমরা জীবাণুমুক্ত করতে পারি, জীবাণুমুক্ত করে সংরক্ষণ করতে পারি। তারপরে আমরা তাহলে কোথায় কোথায় ব্যবহার করতেছি আমরা? যে প্রথমে হচ্ছে কি চিকিৎসা ক্ষেত্রে। কি করলাম আমরা? চিকিৎসা ক্ষেত্রে প্রথমে পড়লাম আমরা চিকিৎসা ক্ষেত্রে। তারপর হচ্ছে তোমাদের মনে করো যে খাদ্য দ্রব্য, তারপরে হচ্ছে তারপর হচ্ছে যেমন বৈজ্ঞানিক ভূতাত্ত্বিক গবেষণা কাজে, তারপর হচ্ছে তোমাদের কৃষিক্ষেত্রে, তাই না? তাহলে চিকিৎসা ক্ষেত্রে বললাম যে চিকিৎসা ক্ষেত্রে আমাদের এটার ব্যবহার ব্যবহারটা খুবই করে থাকি এবং আমাদের লাভজনক হয়। এবং খাদ্যদ্রব্য কোনো ফল বা ফলমূল যদি কোনো জীবাণুমুক্ত হয় সেটা আমরা ব্যাকটেরিয়াগুলোকে এই রশ্মি নির্গত করে তাদেরকে আমরা মেরে ফেলতে পারি এবং যে কোনো ফল আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারি এই রশ্মি ব্যবহার করি। তারপর বৈজ্ঞানিক গবেষণা কাজে বৈজ্ঞানিক যে কত বছরের জিনিস কোন বছরে কোন কাজে ব্যবহার করা সেটা আমরা বৈজ্ঞানিক কাজে ভালো ব্যবহার করতে পারি। এবং কৃষিক্ষেত্রে যেমন কীটপতঙ্গ দমনে এটা ব্যবহার খুবই উল্লেখযোগ্য। এবং কৃষিকাজে যে কোন সার কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা এই আইসোটোপের মাধ্যমে ব্যবহার করতে পারি। তাহলে এগুলো আমাদের ব্যবহার করতে পারি আইসোটোপের মাধ্যমে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই তাহলে আজকে বুঝতে পারছো যে আমরা কিভাবে পাঠগুলো পড়লাম, যে কি পাঠগুলো পরমাণু ইলেকট্রন কীভাবে বিন্যস্ত থাকে, ইলেকট্রন বিন্যাসের মৌলের ধর্ম, আইসোটোপ এবং আইসোটোপের ব্যবহার। তাহলে সবাই বুঝতে পারছো আশা করি। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।